প্রিয় দর্শক, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, ব্যক্তিগত পর্যায়ে ব্যাংকিং সেবা এবং সেই ব্যক্তি বা গ্রাহকের যে আগ্রহ সৃষ্টি করা, তার যে প্রয়োজন অথবা চাহিদা, সেই অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থার মধ্যে যে সেবাকে ঢেলে সাজানো, সেই প্রক্রিয়াগুলো নিয়ে প্রায় সবগুলো ব্যাংকই কম বেশি কাজ করছে, বা বলা যেতে পারে সকল ব্যাংকই এই ব্যবস্থা বা সুযোগটি রয়েছে। এবং নানাভাবে নানা সেবা দিয়ে কিংবা নানা ধরনের উদ্যোগের কথা বলে বা ব্যাংকের ভাষায় প্রোডাক্টের কথা বলে ব্যক্তিকে ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করা, এবং এক্ষেত্রে যে নির্ধারিত যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলো ব্যক্তি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে অতি সহজে পেতে পারেন, সেই ব্যবস্থাগুলোর ক্ষেত্রে বৈশ্বিক প্রেক্ষাপটের সূত্র ধরে আমাদের দেশের ব্যাংকগুলোও কিন্তু কাজ করছে এবং নানাভাবে তারা সেই পরিবর্তন করে নানা ধরনের নিত্য নতুন ব্যবস্থা বা পদক্ষেপগুলো গ্রহণ করে ব্যক্তি পর্যায়ের সেবাকে অনেক বেশি টেকসই করা কিংবা গ্রাহকের সন্তুষ্টি অর্জন করার যে প্রচেষ্টা, সেটি চলছে। পাশাপাশি এই প্রক্রিয়াকে ব্যাংকিং যে পরিভাষায় রিটেল ব্যাংকিংয়ের যে সূত্রপাত, তার ধরে বেশ কিছু এটা পরিচালনা করতে গিয়ে কখনো কখনো সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে। সেই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করার বিষয় রয়েছে, সেক্ষেত্রে নির্দিষ্ট নীতিমালা রয়েছে, বাস্তবতা অনুসরণ করেই তারা এই কাজগুলো করে থাকেন। পাশাপাশি বিভিন্ন বয়স, পেশা এবং সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এনে সকল মানুষকে ব্যাংকিং প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত করার জন্য ব্যাংকগুলো কিন্তু নানা ধরনের ব্যবস্থাও গ্রহণ করে থাকে। এই সমস্ত ব্যবস্থা এবং এর মধ্যে দিয়ে আমাদের যে দেশীয় শিল্পের যে প্রসার, পাশাপাশি গ্রাহকদের বা সকলের জন্য আয় বর্ধনমূলক যে ব্যবস্থার প্রচলন, এই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আজকের আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে আলোচনার শিরোনাম রিটেল বিজনেস ও ব্যাংকিং সেবা। দর্শক, আলোচনা শুরু করার আগে সম্মানিত আলোচকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিতে চাই। আর সম্মানিত আলোচক হিসাবে আজকে স্টুডিওতে আছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেল বিজনেস জনাব তাহসিন শহীদ। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা পর্যায়ক্রমে সকল যে বিষয়গুলো আজকের শিরোনামের সাথে রিটেল বিজনেস এবং ব্যাংকিং সেবা, সবগুলি আমরা আলোচনা করব। তবে শুরুতেই একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে, রিটেল ব্যাংকিং বলতে আসলে আপনারা ব্যাংকের যে পরিভাষা বা আপনাদের যে কর্মকাণ্ডের মাধ্যমে আপনারা কি বোঝাতে চান গ্রাহক পর্যায়ে? ব্যাংকিংটা আমি যদি সহজ ভাষায় বলি, সেটা হচ্ছে গিয়ে আসলে গ্রাহক ব্যাংকে আসেন অ্যাকাউন্ট ওপেন করতে, বিভিন্ন সেভিংস স্কিম উনি অ্যাকাউন্ট ওপেন করেন, টাকা জমা করেন এবং বিভিন্ন সেভিংস স্কিমের মধ্যে বিভিন্ন প্রয়োজনীয়তার সেভিংস স্কিম ব্যবহার করেন। প্লাস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে ব্যাংক এই টাকাগুলো আমানত রেখে বিভিন্ন সময় বিভিন্ন পেশাজীবী মানুষকে লোন দেন। সো ব্যাংকের আমি এক কথায় বললে টাকা ডিপোজিট করা এবং লোন প্রদান করা হচ্ছে ব্যাংকের কাজ, এবং কাস্টমাররা দুইটা সেবার যে কোনো একটি নিতে আসেন, হয় নিজের টাকাটা জমা করেন অথবা লোন নিতে আসেন। রিটেল ব্যাংকিং বলতে আমরা একদম ব্যক্তি বিশেষ যে ব্যাংকিং, পার্সোনাল ব্যাংকিং, কনজিউমার ব্যাংকিং যেটা বলে, সেটা বোঝায়। প্রত্যেকটা প্রতিষ্ঠানের কিন্তু এক বা একাধিক মালিকানা আছেন যারা ব্যক্তি বিশেষ। সো প্রত্যেকটা লোক যখন ইন্ডিভিজুয়ালি ব্যাংকিং করেন তাকে আমরা রিটেল ব্যাংকিং বলছি। সো উনি যখন নিজের সেভিংস, নিজের লোন, নিজের ক্রেডিট কার্ড ইউজ করতে চান বা নিজের জন্য যা যা প্রয়োজন ব্যাংকিং সেবা, ওটার মধ্যে যখন উনি কাজ করতে চান তাকে আমরা রিটেল ব্যাংকিং বলি। মানে এক্ষেত্রে রিটেল ব্যাংকিংয়ের যে সেবার যে ধরন, যেটা আপনি বললেন, সেটা আমাদের দেশে এই সেবাগুলো যে গ্রাহকরা পাচ্ছেন অথবা সেটা আপনারা দেওয়ার চেষ্টা করছেন, এর সাথে বৈশ্বিক অবস্থার সাথে বা অন্যান্য দেশগুলোর ব্যাংকগুলো যেভাবে রিটেল ব্যাংকিং পরিচালনা করে তার সাথে তো মিল রেখেই করতে হচ্ছে, নাকি আমাদের বাস্তবতায় কিছুটা ভিন্নভাবে আপনাদেরকে ভাবতে হচ্ছে? বাংলাদেশ ব্যাংকের, আমাদের সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন ফলো করে, আমাদের সমাজ ব্যবস্থাকে ফলো করে এবং আমাদের যা যা সুবিধা আছে, আমাদের এনআইডি, আমাদের যেটা বললাম যে সমাজ ব্যবস্থাকে আসলে সেন্টার করে বা ডিপেন্ড করে আমরা ওই পারিপার্শ্বিক বা বৈশ্বিক ব্যবস্থার সাথে মিল রেখে সেটা আপনাদেরকে এই ব্যাংকিংটা আপনারা পরিচালনা করে থাকেন। এই পর্যায়ে একটু শুনে নিতে চাই, নিশ্চয়ই একটা মানে কোড অফ ইথিক্স আছে, একটা নীতিমালা অনুযায়ী আপনাদেরকে সেটি করতে হয়। সেই নীতিমালাগুলো কি? প্রথমে হচ্ছে একজন মানুষ যদি, গ্রাহক যদি ব্যাংকে আসেন, উনি একটা অ্যাকাউন্ট খুলবেন। সো অ্যাকাউন্টের আমানতকারী হিসেবে উনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারেন বা লং টার্ম এফডিআর যেগুলো বিভিন্ন রকম স্কিম আছে, ডিপিএস স্কিম আছে, ওগুলো করতে পারেন। উনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন রিটেল ব্যাংকিংয়ের আন্ডারে, এবং যদি লোনে যায় মর্টগেজ লোন বা পার্সোনাল লোন করতে পারেন। বাট এই
সেভিং স্কিম, এফডিআর বা লোন প্রত্যেকটারই বিভিন্ন ক্রাইটেরিয়া আছে, ওগুলো হয়তো ডিটেলসে গেলে অনেক কি হয়ে যাবে। যেরকম আমি পার্সোনাল লোন বা মর্টগেজ লোনের ক্ষেত্রে ওনার চাকরির মেজর বিষয়গুলো যেরকম লোনের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, হয়তো বা ওনার চাকরির বয়স, ওনার ইনকাম রেঞ্জ, ওনার অন্যান্য লায়াবিলিটি কি আছে, ওগুলো আমরা একটা হিসাবের মধ্যে আনি। প্লাস হচ্ছে ওনার লোনের অ্যাসেসমেন্টের মধ্যে একটা আসলে ওনার নিডটা কি। আসলে মর্টগেজ লোনে উনি যদি বাড়ির লোন বাড়ি করতে চান বা ফ্ল্যাট কিনতে চান, সেটা আমরা অ্যাসেস করি যে আসলে কত টাকার প্রপার্টি উনি কিনছেন এবং কত টাকা উনি লোন চান। এবং এখানেও বাংলাদেশ আমাদের সেন্ট্রাল ব্যাংকের কিছু গাইডলাইন আছে যে আমরা হয়তো প্রপার্টি এত পার্সেন্টে বেশি দিতে পারবো না, এত ইনকাম স্ল্যাবের মধ্যে হলে এর চেয়ে বেশি দিতে পারবো না। সো ওটুকু মেনটেন করে আমরা করার চেষ্টা করি। সেম হচ্ছে সেভিংসের ক্ষেত্রেও, যে ওনার আমাদের ওই যে কিছু AML অ্যান্টি মানি লন্ডারিংয়ের সেন্ট্রাল ব্যাংকের কিছু গাইডলাইন আছে। সো ওখানে আমরা দেখে ওনার ইনকামের ওপর, ওনার অন্যান্য আয়ের ওপর, ওনার বাইরে থেকে যদি রেমিটেন্স আসে, এগুলো সব কনসিডার করে উনি আসলে কত টাকা লেনদেন করতে পারেন, এরকম একটা KYC মেনটেন করে আমরা অ্যাকাউন্ট ওপেন করি এবং তার উপরে আমরা চেষ্টা করি ওনাকে গাইড করার জন্য যে ওনার লেনদেনটা যাতে ওর মধ্যে হয়, এর মধ্যে যদি থাকে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই নীতিমালার প্রক্রিয়া ধরে যে এটাকে তো আমরা শহরের মানুষ যারা, তারা যেভাবে ব্যাংকিং সেবাগুলো নিয়ে থাকে, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ যারা রয়েছেন, রুরাল সেটিংসে যারা বসবাস করেন, তাদের জন্য নিশ্চয়ই কি একই অফার থাকে, নাকি সেই অবস্থান ভেদে, ভৌগোলিক অবস্থান ভেদে বা শহর ভেদে কোনো ভিন্নতা আছে? অবস্থান মোটামুটি একই রকম, অফার একই রকম। এমন না যে আমি শহর কেন্দ্রিক একটু বেটার অফার দিচ্ছি, গ্রাম কেন্দ্রিক কম, তা না। লোনের ক্ষেত্রে হয়তোবা সবসময় সেন্ট্রাল ব্যাংকের কিছু গাইডলাইন থাকে, অনেক সময় কিছু রিফাইন্যান্স স্কিম থাকে যে আমি এই প্রান্তিক জনগোষ্ঠীকে লেনদেন, যেরকম আমাদের অলরেডি আমরা গত মাসে একটা স্কিমের আওতায় আমরা পারমিশন পেয়েছি সেন্ট্রাল ব্যাংকের, যে প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা অনলাইনের মাধ্যমে একদম ফুললি অ্যাপের মাধ্যমে কিছু লোনের জন্য রিফাইন্যান্স স্কিম বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে। এবং সেক্ষেত্রে ব্যাংক কিছুটা ইন্টারেস্ট কমে একটা ফান্ড পায় যদি ওই প্রান্তিক জনগোষ্ঠীকে আমরা রিটেল লোন দেই। সেক্ষেত্রে আমরা আবার ওই শ্রেণীর লোকজনের কাছ থেকে আমরা রেটটা কম নিচ্ছি। সো ওইটা ডিপেন্ড করে হচ্ছে বিভিন্ন এই ফাইন্যান্স স্কিমের মধ্যে পড়লে হয়তো আমরা একটু সুবিধা দিচ্ছি। এছাড়া মোরলেস শহর বা গ্রাম কেন্দ্রিক আপনি যেটাই বলেন, সুযোগ সুবিধা সেম, নট যে আমি গ্রামের জন্য খারাপ অফার দিচ্ছি শহরের জন্য বেটার, ওরকম কিছু না। বাট হয়তোবা অ্যামাউন্ট ভেদে বা টেনর ভেদে রেট বা সুবিধাগুলো একটু বা গ্রাহকের আর্থিক অবস্থা বিবেচনা তো সেটা আপনার অবশ্যই করা হয়। আমরা একটা বিরতিতে যাব, তার আগে তাসিন শহীদ ভাই প্রশ্নটি রেখে যাই যে লোন আদায়ের একটি প্রসঙ্গ, আপনি অ্যাসেসিং এর তো একটা আছে, দেওয়ার আগে সেটা আপনার তো পরিমাপ করেই থাকেন, আদায়ের প্রসঙ্গেও আপনাদের বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় নানা ধরনের বাস্তবতার প্রেক্ষাপটে। সেই চ্যালেঞ্জগুলো কিভাবে আপনারা রিকভারি করেন এবং এগুলোকে আরও ঢেলে সাজানোর ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ ব্যাংকগুলোর প্রতি, সকল ব্যাংকিংয়ের প্রতি থাকবে কিনা বা নিশ্চয়ই আছে, সেটি আমরা শুনবো, তবে বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। ছোট্ট বিরতি শেষে আবারও ফিরছি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। আজকে যে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা, রিটেল বিজনেস ও ব্যাংকিং সেবা। সম্মানিত আলোচক হিসাবে আছেন তাহসিন শহীদ। তাহসিন শহীদ ভাই, যে প্রশ্নটি রেখে যাওয়া, যে লোন আদায়ের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলোর আপনারা মুখোমুখি হন এবং সেগুলোকে কীভাবে সমাধান করেন? দেখুন, আমি যেটা বললাম যে লোন অ্যাসেসমেন্টের সময় তো আমাদের বিভিন্ন ক্রাইটেরিয়া থাকে এবং আমরা কোনো সময় রিটেল লোনের ক্ষেত্রে বিশেষ করে, বিকজ রিটেল লোনে মর্টগেজ লোনটা বাদে বাকিটা বেশিরভাগ ক্ষেত্রে আনসিকিউর্ড হয়। আমার কোনো এর এগেনস্টে কোনো প্রপার্টি মর্টগেজ থাকে না বা কোনো কিছু সিকিউরিটি হিসেবে থাকে না। সো আমাদের একটু টাইট করে আমরা পরিমাপ করে আমরা লোনটা অ্যাসেসমেন্ট করি। মানে গ্রাহকের স্বার্থেই কখনো কখনো কঠোর হতে হয়, যাতে ওনার ওই সক্ষমতার মধ্যে থাকে, যাতে উনি লোনটা সঠিক টেনরের মধ্যে রিপেমেন্টটা করতে পারে। প্লাস হচ্ছে কি আমাদের আমি এমটিপি পিএলসিতে যেহেতু আছে, আমি এমটিপি পিএলসির কালচারটা বলি, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি সিপিভি করি, গ্রাহকের অফিস, ব্যবসা হলে ব্যবসা প্রতিষ্ঠান ভেরিফাই, তার ইনকাম ভেরিফাই করি, ব্যাংক স্টেটমেন্ট ভেরিফাই করি। সো মোটামুটি চেষ্টা করা হয় যাতে আদায়ের ক্ষেত্রে আমাদের ওরকম সমস্যায় পড়তে না হয়। বাট তারপরে মাঝে মাঝে হয় হয়তো অনেক সময় চাকরিচ্যুত হয়ে যাচ্ছে, ব্যবসার সময় খারাপ যাচ্ছে, কোনো সিজনাল এফেক্টের জন্য ব্যবসা খারাপ যাচ্ছে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি গ্রাহকের সাথে আমরা যোগাযোগ করি, তার সাথে আমরা কয়েকবার বসি এবং সিচুয়েশন যদি বুঝি যে আমাদের হয়তো বা সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে,
ক্ষেত্র বিশেষে ওরকম সুবিধা গ্রাহককে দেওয়া হয় যাতে উনি সঠিক সময় মতো লোনগুলো রিপে করে চলে আসতে পারে। এই সেবাকে আরো গতিশীল করার জন্য যে ডিজিটালাইজেশনের যে প্রসঙ্গ আপনি বলছিলেন যে প্রান্তিক পর্যায়ের মানুষকে এটাকে আরো বেশি বাড়ানো যায় কিভাবে, এই ডিজিটালাইজড প্রক্রিয়া বা এই অনলাইন প্রসেসকে আরো বেশি গতিশীল করা যায় কিভাবে? যে এখন কিন্তু আমরা অ্যাকাউন্ট ফুললি অনলাইন খুলতে পারছি, লোনও কিছুটা হয়তোবা স্বল্প পরিসরে এবং অল্প অ্যামাউন্টে আমরা দিচ্ছি, বাট লোন বড় পরিমাপে দিতে গেলে আমাদের দেশে এখনও যেটা সমস্যা যে ভেরিফিকেশান ইনকাম অ্যাসেসমেন্টগুলো এখনও কিন্তু ম্যানুয়াল আছে এবং আমাদের এখনও যদি বলি যে সেন্ট্রাল ব্যাংকের সিআইবিটা এখনও ফুললি অটোমেটেড না। সো এই জিনিসগুলো হয়তো বা ফুললি অটোমেটেড হয়ে গেলে বা খুব অল্প দিনের মধ্যে হয়তো বা এগুলো আরও আমরা অটোমেশনে চলে আসতে পারবো। মানে আপনার ব্যাংক এই অটোমেশনের ক্ষেত্রে কতটা এগিয়ে আছে? মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক আমি যদি বাংলাদেশের পারিপার্শ্বিকতা বলি, আমি বলবো যে ওয়ান অফ দ্য টপ ব্যাংক যদি অটোমেশনের ক্ষেত্রে বলি, বিকজ আমরা এখন ফুললি ইকুইপ অনলাইন অ্যাকাউন্ট খোলার জন্য। আমরা অ্যাসিস্ট মোডেও খুলতে পারি। আপনি যেটা বলছেন যে ঢাকার বাইরে বা প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষেত্রে আমাদের এই সুবিধাটা আছে যে কিছু ক্ষেত্রে মানুষ অ্যাপে বা ওয়েব লিঙ্ক দিয়ে নিজে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে উইদাউট ভিজিটিং দ্য ব্রাঞ্চেস। সো এই জিনিসগুলো আমার মনে হয় খুব কম ব্যাংকগুলো এই মুহূর্তে প্রদান করে। আমরা যেটা বললাম অলরেডি আমরা সেন্ট্রাল ব্যাংক থেকে একটা পারমিশনও পেয়েছি। আমরা অল্প পরিসরে এবং অল্প অ্যামাউন্টে ফুললি অনলাইন, যেখানে একটু সিআইবির জন্য আমাদের হয়তো বা কিছুটা ডিপেন্ডেন্সি আছে, এছাড়া ফুললি এন্ড টু এন্ড অ্যাপের থ্রুতে আমরা লোন ডিসবার্স করছি। এই দিক দিয়ে যদি আমি কনসিডার করি বাংলাদেশের পারিপার্শ্বিকতায় অটোমেশনের দিক দিয়ে এমটিবি ওয়ান অফ দ্য টপ ব্যাংক বলে আপনি মনে করছেন। আরেকটি বিষয় তাহসিন শহীদ ভাই, সেটা হচ্ছে যে অর্থের বিচারে প্রান্তিক অবস্থায় যারা রয়েছেন, সেটি নারী বা পুরুষ যে কোনো জেন্ডারই হতে পারে, এদের আয় বর্ধনমূলক কোনো কাজের সাথে যুক্ত করার ক্ষেত্রে লোনের প্রসঙ্গ, এর পাশাপাশি লোনের চেয়ে আমরা এটা গুরুত্ব দেব তাকে মানে কোনো প্রশিক্ষণ অথবা চলমান যে বাজার ব্যবস্থার সাথে সঙ্গতি রেখে কোন কাজগুলো করলে তিনি লাভবান হবেন, এই ধরনের কোনো আয়োজন কি আপনার ব্যাংক থেকে থাকে কিনা? অবশ্যই থাকে। আমি এখন বলা শুরু করলে অনেকগুলো বলা হয়। আমি যেরকম বলতে পারি লাস্ট বছর 2023 সালে ডিসেম্বরে আমাদের সেন্ট্রাল ব্যাংকের কিছু গাইডলাইন আছে, ওই গাইডলাইনের পরিপ্রেক্ষিতেই ফিনান্সিয়াল লিটারেসি বা ফিনান্সিয়াল ইনক্লুশনের আন্ডারে আমরা মুন্সিগঞ্জ জেলায় 250 মহিলাকে ট্রেনিং দিয়েছিলাম। পুরো এমটিবির তরফ থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল যে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায়, কীভাবে নিজস্ব ফিনান্সিয়াল বাজেটিং করা যায়, কীভাবে অ্যাকাউন্ট খুলে ট্রানজ্যাকশন করা যায়। এবং এই 250 জনের মধ্যে তৎক্ষণাৎ ইমিডিয়েট ট্রেনিংয়ের পরে আমরা 55 জনকে, যেটা বললাম অ্যাসিস্ট মোডে অনলাইনে অ্যাকাউন্ট খুলেছি একদম ওই সময়। এবং বাকিদেরকেও এই শিক্ষাটা দেওয়া হয়েছে যে কীভাবে একদম অনলাইনে ব্রাঞ্চে, আমার জন্য যেটা বলছেন যে প্রান্তিক জনগোষ্ঠী হয়তো বা সবসময় কমফোর্টে ফিল করে না ব্রাঞ্চে গিয়ে অ্যাকাউন্ট খুলতে, বা আমি গেলে ওই পরিষেবাটা আমি পাবো কিনা। সো ওইটা ছাড়া শুধু ঘরে বসে মোবাইলে কীভাবে অ্যাকাউন্ট খোলা যায় এভাবে এটাও দেখিয়ে দিয়ে আমরা 55 জন অ্যাকাউন্ট খুলেছি এবং বাকি 250 জনকে শিক্ষা প্রদান করা হয়েছে। এই উমেন ব্যাংকিংয়ের আন্ডারে আমরা আমাদের এক থার্ড পার্টি কোম্পানির সাথে ফ্রিল্যান্সিং একটা ট্রেন আপ করেছি। মহিলাদেরকে ট্রেন আপ করা হয়েছে, যাদেরকে ফ্রিল্যান্সিংয়ের বেশ কিছু কাজ শেখানো হয়েছে এবং তারা বর্তমানে এই কাজের থ্রুতে অলরেডি কিছু কাজ করছে। সো এরকম বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়। আমি উমেন ব্যাংকের কথা বললাম, আমি প্রান্তিক জনগোষ্ঠীর কথা বললাম, এবং এমটিবি প্রতি বছরই এরকম কিছু আয়োজনগুলো করে থাকে। এবং এর সাথে এই আয়োজনের সাথে এই প্রশ্নটা একটু করি এবং এর মাধ্যমে আপনার বিশ্লেষণও শুনে নেই। সেটা হচ্ছে যে ব্যাংকের সাথে যে গ্রাহকের আস্থার পরিবেশ তৈরি করা কিংবা সেটিকে প্রতিদিন একটা চর্চার মধ্যে নিয়ে আসা, সেই আয়োজনগুলো আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থায় কতটুকু দেখছেন? পাশাপাশি আপনার ব্যাংকগুলো এটা কিভাবে নিশ্চিত করে? বাংলাদেশে কিন্তু ব্যাংকগুলো মানুষের, জনগণের মধ্যে বা মানুষের মধ্যে কিন্তু একটা বড় আস্থার স্থান জুড়ে আছে এবং এমটিবি ওয়ান অফ দ্য ব্যাংক যাদের ওপর আস্থা আসলে মানুষের অনেক বেশি। এখন কিন্তু ব্যাংকের সাথে ব্যাংকের আস্থার কারণে, ব্যাংকগুলোর আস্থার কারণে এমএফএস ব্যাংকের সাথে টাই আপ করছে। আপনি যে বলছেন যে প্রান্তিক জনগোষ্ঠী এরকম এক একটা এমএসএ কিন্তু বড় এমএফএসগুলোতে বড় বড় অঙ্কের জনগণ যুক্ত। সো তারা কিন্তু এখন বিভিন্ন আমাদেরও এমটিবিও একটা বড় এমএফএসের সাথে অলরেডি কোলাবোরেশনের মাধ্যমে ছোট ছোট ডিপিএস ওপেন করছি কিন্তু আমরা। সো এমএফএস ক্লায়েন্ট যারা আছেন বা এমএফএসের যারা কাস্টমার আছেন, তারা কিন্তু ব্যাংকের সাথে এই ছোট ছোট ডিপিএসের বা ছোট ছোট স্কিমের মধ্যে যাচ্ছেন। এটা হচ্ছে শুধু ব্যাংকের আস্থার কারণে। রিসেন্টলি আপনি যদি জানেন যে এই বছরের মার্চ মাসে ব্যাংকের সাথে কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানিরও একটা কোলাবোরেশন হয়েছে, ব্যাংক অ্যাসুরেন্স বাংলাদেশ ব্যাংক, এবং ইন্স্যুরেন্স মার্কেটটাকে আরও চাঙ্গা করার জন্য বাংলাদেশে ব্যাংকও ব্যাংক অ্যাসুরেন্সের মাধ্যমে, এর সাথে নিশ্চয়ই অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো যুক্ত আছে। এ পর্যন্ত অলরেডি
8টি ব্যাংক পারমিশন পেয়েছে ব্যাংক অ্যাসুরেন্সের আমব্রেলার আন্ডারে, এবং এমটিবি পিএলসি একদম প্রথম দিককার ব্যাংক যারা এই পারমিশনটা পেয়েছে, এবং আমরা অলরেডি এই কার্যক্রম শুরু করেছি। সো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে এমএফএস, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলোকেও কিন্তু আসলে সেন্ট্রাল ব্যাংকের থ্রুতে বিভিন্ন ইস্যুর থ্রুতে ব্যাংকের সাথে কোলাবোরেশন আনা হচ্ছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে আসলে ব্যাংকের প্রতি জনগণের আস্থার স্থানটা কিন্তু অনেক উঁচুতে। এই জায়গাতে একটা প্রশ্ন রেখে বিরতিতে যাচ্ছি তাসিন শহীদ ভাই, সেটা হচ্ছে ফিরে এসে শুনবো যে সফলতার যে প্রসঙ্গ, রিটেল ব্যাংকিংয়ের সূত্র ধরে গ্রাহকরা যে প্রত্যাশা নিয়ে সম্পৃক্ত হয় কোনো একটি ব্যাংকের সাথে, কিংবা আপনার উদাহরণ হিসেবে আপনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কথাই যদি বলি, সেখানে সফলতাটাকে নির্ধারণ করা, পরিমাপ করা এবং সেই সফলতার সূত্র ধরে অথবা যে অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয় তার প্রেক্ষাপটে সেবার ধরনের যে পরিবর্তনগুলো আপনারা নিয়ে আসেন, এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। আরও একটি বিরতি শেষে ফিরছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক, রিটেল বিজনেস ও ব্যাংকিং সেবাই শিরোনামে আলোচনা। যে প্রশ্নটি তাহসিন শহীদ ভাই আপনার কাছে রেখে যাওয়া, রিটেল ব্যাংকিংয়ের যে সফলতা কিংবা এখানে যে অভিজ্ঞতার মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হয় তার প্রেক্ষাপট বা সেই সূত্র ধরেতে নতুন সেবার ধরনও আপনারা চালু করেন, আপনার ব্যাংকে এই অভিজ্ঞতাগুলো বা সফলতার হারের বিষয়টি একটু শুনতে চাই। কর্পোরেট বা এসিবি কিন্তু একটা স্টেজ পার হওয়ার পর হয়তো মানুষ শুরু করে, বাট ইন্ডিভিজুয়াল ব্যাংকিং আন্ডারে 18 থেকে 60, 65, 70 এভরিওয়ান কভার করে। একজন ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট যে পাশ করে মার্কেটে মাত্র নামলো, উনি কিন্তু আমার রিটেল কাস্টমার। সো আমি যদি এখন বলি বাংলাদেশের পার্সপেক্টিভে, আমি যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, বাংলাদেশে এখন 54%, যেটা একটা ভালোই, এবং আমাদেরকে বলে যে 2040-এর মধ্যে এটা হয়তো আরও ডিক্রিজ করতে থাকবে। সো এই দিক দিয়ে কনসিডার করলে এই সময় আমরা খুব বুমিং স্টেজে একটা আছি, এবং আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলতে যেটা বলছি যে আমি ওয়ার্কিং যেটা জনগোষ্ঠী ক্যাপাসিটি, ওয়ার্কিং ক্যাপাসিটি বা জনগোষ্ঠী যারা আছেন এখন সবচেয়ে হাইয়েস্ট অবস্থায় আছে 54%। সো ওনারা কিন্তু যখন ওনাদের ক্যারিয়ার শুরু করেন, ওনাদের বাংলাদেশের ইকোনমিতে একটা অবদান রাখা শুরু করেন, ব্যাংকিংটা কিন্তু আসবেনই। সো এই ব্যাংকিংটা শুরুই হয় কিন্তু রিটেল ব্যাংকিং দিয়ে, বিকজ প্রথম আপনি ফার্স্ট যখন ব্যাংকিংয়ের সাথে ইন্ট্রোডিউস হবেন, আপনি হবেন পার্সোনালি ইন্ট্রোডিউসড হবেন। এরপরে আপনার ব্যবসার মধ্যে যদি আপনি যান, আপনি বড় কোনো প্রতিষ্ঠানের মধ্যে যান, এটা ধীরে ধীরে হবে এবং আপনি হয়তো অন্যান্য ব্যাংকিংয়ে যুক্ত হবেন, বাট আপনি ব্যাংকিংয়ের স্বাদটাই কিন্তু পাচ্ছেন ইন্ডিভিজুয়াল ব্যাংকিংয়ের মাধ্যমে। আমরা অনেক সময় যেটা করি যে আমরা ডাক্তারদের ক্ষেত্রে যারা ইন্টার্ন ডক্টর আছেন, ওনাদেরকে জাস্ট ব্যাংকিং হ্যাবিচুয়েটেড করার জন্য ওনাদেরকে হয়তো আমরা অল্প পরিসরে কিছু ক্রেডিট কার্ড দিই, যাতে ওনারা এই খরচটাতে হ্যাবিচুয়েটেড হয়ে যান, অভ্যস্ত হয়ে যান, এবং ওনারা একসময় বাংলাদেশের ইকোনমির মধ্যে একটা বড় অবদান রাখবেন। এবং সেক্ষেত্রে যাতে তারা সবসময় এমটিবিকে মনে করেন যে, বিকজ তাদের ব্যাংকিংটা শুরুই হচ্ছে এমটিবি দিয়ে। সো রিটেল যেখানে আসলে ফোকাস থাকবে, প্রত্যেকটা মানুষের ক্যারিয়ারের শুরুতে বা ব্যাংকিং শুরুই হবে রিটেল ব্যাংকিং দিয়ে। ব্যাংকিংয়ে মানুষের ইনক্লুশনের জন্য রিটেল ব্যাংকিংয়ের অবদানটা অনেক বেশি মনে করছেন। এবং সেই আবার একটু ঘুরে ফিরে পিছনের দিকে যেতে চাই, আস্থার পরিবেশ বা সেই অবস্থা তৈরি করা, আস্থার পরিবেশ তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ব্যাংকই তো সেটি তার মতো করে চেষ্টা করে। আপনারা এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যে প্রচেষ্টাগুলো বা যে নীতিমালাগুলো বা কর্ম যে প্রক্রিয়াগুলো আছে, সেগুলো কিভাবে আপনারা প্রয়োগ করে থাকেন এবং সেখান থেকে ফিডব্যাকও বা কী? কাস্টমার যখন আপনার ব্রাঞ্চে আসবেন, কাস্টমার যখন আপনার অ্যাপ ইউজ করবেন, কাস্টমার যখন আপনার টেকনোলজি ইউজ করবেন, তখন জানি উনি স্বাচ্ছন্দ্যটা পান। আপনার ব্রাঞ্চে কাস্টমার যে আশা নিয়ে আসবে, ওই সার্ভিসটা যাতে আপনি ফুলফিল করতে পারেন। আপনি কোনো সময় কাস্টমারকে অতটা কমিটমেন্ট করবেন না যেটা আপনি করতে পারবেন না। আপনি যদি তাকে সার্ভিসটা 2 দিনে দিতে পারেন, 2 দিনের মধ্যে কমিটমেন্ট করবেন এবং 2 দিনের মধ্যে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যদি সার্ভিসটা 4 দিনে দিতে পারি, আমি কাস্টমারকে ওই প্রতিশ্রুতি দিয়ে রাখবো যাতে উনি 4 দিন পরেই আশা করেন আমার থেকে। মেইন আস্থাটা আনার জন্য আপনাকে সার্ভিসে খুবই প্রম্পট হতে হবে, সার্ভিসে আপনাকে বিশ্বাসযোগ্য হতে হবে, এবং এমটিবি এই ক্ষেত্রে সবচেয়ে বড় এমফেসিস দিয়ে থাকে। জি, আরেকটি ব্যাপার যে এই সেবাগুলো বা এই যে ব্যাংকিং প্রোডাক্টগুলোর অথবা রিটেল ব্যাংকিংয়ের প্রোডাক্টগুলোকে ছড়িয়ে দেওয়া, প্রচার করার ক্ষেত্রে কি আপনারা কী মাধ্যম ব্যবহার করেন? বিশেষ করে মেইন স্ট্রিমের মিডিয়া অথবা সোশ্যাল মিডিয়া, এই মাধ্যমগুলো আপনারা ব্যবহার করেন কিনা? অবশ্যই করি। এখানে আমি একটা জিনিস আরও অ্যাড করতে চাই। যদি আমি কর্পোরেট ব্যাংকিং বলি, রিটেল ব্যাংকিং বলি, এসএমই ব্যাংকিং বলি, আমি মনে করি, আমার বিশ্বাস যে কোনো ব্যাংকেরই রিটেল ব্যাংকিং হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের মতো। রিটেল ব্যাংকিং যত বড় বা রিটেল ব্যাংকিং যতটা একটা ব্যাংকে স্থান জুড়ে আছে, ওই ব্যাংকের ব্র্যান্ডিং কিন্তু সবসময় ভালো হয়। এবং আমরা অবশ্যই আমাদের রিটেল প্রোডাক্ট, আমাদের গত বছর আমরা একটা রিটেল ফেস্ট করেছিলাম আমাদের অ্যানিভার্সারিতে, রিটেল ফেস্ট করেছিলাম, এবং ওইটার প্রত্যেকটা আমাদের সোশ্যাল মিডিয়াতে, পেপারে, আমাদের
ফেসবুক, লিঙ্কডইন, প্রত্যেকটা পেজে এগুলোর ছিল। আমরা ডেভেলপারদের দিয়ে গতবার অনুষ্ঠান করেছিলাম, বড় বড় হোম লোন যারা ডেভেলপার আমাদের সাথে কাজ করেন, আমরা অটো লোন যাদের মাধ্যমে করি শোরুমগুলো, ওনাদের নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম। এবং প্রত্যেকটা প্রোগ্রাম আমাদের ক্রেডিট কার্ডে প্রতি মাসে একটা দুটো করে অফার থাকে, এবং এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের অন পেপার, সোশ্যাল মিডিয়া সব জায়গায় কাভারেজ, সব জায়গায় কোন মাধ্যমে সবচেয়ে বেশি রেসপন্স পান সেটা কি অ্যাসেস করার সুযোগ আছে? এখন সময়টা হচ্ছে কি আসলে অনলাইন প্ল্যাটফর্মে, সো অবশ্যই সোশ্যাল মিডিয়াতে প্রচার এবং রেসপন্সটা সবচেয়ে বেশি আসে। আমরা আলোচনা একেবারে শেষের দিকে, এই রিটেল ব্যাংকিংয়ের যারা গ্রাহক অথবা যারা টার্গেট পিপল, এই সকলের উদ্দেশ্যে কি বলবেন? আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্টের বিষয়টি বললেন, এই বয়স বন্ধনীর মধ্যে যারা রয়েছে সকলের উদ্দেশ্যে কি বলবেন আপনি? বাংলাদেশ প্রত্যেকটা ক্ষেত্রে আস্তে আস্তে ধীরে ধীরে হোক বা কিছু ক্ষেত্রে বিভিন্ন হিসেবে উন্নতি করছে, জি, এবং ব্যাংকিংও ব্যাংকিং পরিষেবার মধ্যে তা আসছে। এবং রিটেল ব্যাংকিং আমি যেটা বললাম যে যেহেতু ইন্ডিভিজুয়াল ব্যাংকিং, তো প্রত্যেকটা কাস্টমারই আসলে ব্যাংকিংয়ের শুরুটা রিটেল ব্যাংকিং দিয়ে হয়তোবা হয়ে থাকে। প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন ফলো করে আরও উন্নত হবে, এবং প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের ইলেকট্রনিক যেটা মিডিয়া মানে ইলেকট্রনিক মাধ্যমের আসবে। আগে আমরা যখন আমরা ব্যাংকিং শুরু করেছিলাম তখন আসলে ব্রাঞ্চ ছাড়া হয়তোবা কিছু হতো না, এটিএম, সিডিএম, তখনও সিডিএম আসে না, এটিএমের মাধ্যমে হয়তো আমরা ক্যাশ উইথড্র করতে পারতাম। বাট এখন কিন্তু সময় চলে আসছে, আমি নিজেও ব্রাঞ্চে লাস্ট কবে গেছি আমি জানি না, বিকজ আমি অ্যাপের থ্রুতে আমি অ্যাকাউন্ট খুলতে পারছি, অ্যাপের থ্রুতে আমি লোন প্রসেস করতে পারছি, অ্যাপের থ্রুতে আমি আমার ব্যাংক থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারছি, অন্য ব্যাংক থেকে টাকা নিয়ে আসতে পারছি, কোনো কিছুর দরকার নেই। আমি অ্যাপের থ্রুতে আমার চেকবুক, ক্রেডিট কার্ড রিকোয়েজিশন দিতে পারছি, এবং আমার অ্যাড্রেসে সেটা ডেলিভারি হয়ে যাচ্ছে। সব কিছু কিন্তু আমি এখন বাসায় বসে বসে করতে পারছি, এবং আমরা কিন্তু আমাদের কাজে এখন খুব বেশি ব্যস্ত হয়ে যাচ্ছি। সো ওখানে বসে বসেই যাতে আমরা ব্যাংকিং পরিষেবাগুলো পেতে পারি আমার কাজের মাধ্যমে, এই জিনিসগুলো কিন্তু ব্যাংক বাংলাদেশে আমাদের দেশে অলরেডি হচ্ছে, এবং সামনে আরো বেশি অগ্রসর অবশ্যই হবে ইনশাআল্লাহ। সেটাই আপনি প্রত্যাশা করছেন, সেটা আমরাও প্রত্যাশা করছি। তাসিন শহীদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।